যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন সেদিন কিরকম লেগেছিল? 8 বার ওয়াশরুমে গিয়েছিলাম। 3 নম্বর ফ্লোরে বিশাল মহরত। শামীম ভাই আমাকে নিয়ে আসলেন, আমাদের পিরোজপুরে মাহমুদ হক শামীম, ভালোবাসা হান্নান এডিটর, ক্যামেরাম্যান জেড এসমিন। প্রথম দিনই শট আমাকে থাপ্পড় দিবে এটিএম শামসুল। বাবা, আচ্ছা। তুমি থাপ্পড় দেওয়ার আগে আমি গাল ভাষাটা বুঝতে পারছি না, কিছু না কি কানে কানে বললো আমাদের তৎক্ষণাৎ প্রয়াত পরিচালক মোহাম্মদ হান্নান, আমি জানি না। অ্যাকশন বলার সাথে সাথে এটিএম ভাই টাস করে গালে থাপ্পড় বসে দিল। আমার মানে বুঝতেই সময় দিন, আমি এক্সপ্রেশনও দেব সময় দিন। আমি না বললাম কি করলো, এটা গালে হাত দিয়ে বলে এটাই অ্যাকশন, বলে এটাই ওকে। এমন হয়েছে কি যে তুমি তো নাচতে পারোই ভালো, ও বেচারা পারে না, এরকম দুই একটা নায়ক নিশ্চয়ই তোমার জীবনে এসছে একটু হলো, তো সেই ক্ষেত্রে তখন তুমি কি করো? যদি কোনো নতুন হিরো আসে, অনেক শট থাকে না গানের ভিতর যে কোলে তুলতে হবে নায়িকাকে, ঘুরতে হবে, হ্যাঁ, আমি এই শটটা কখনো নতুন কোনো হিরোর সাথে দেই না। আচ্ছা, এটা কেন কেন দেই না, মানে এইটাই তো, যদি ফেলে দেয়, আচ্ছা, হ্যাঁ, রিস্ক ফ্রি। আমি সবার কোলে উঠতেই ভয় পাই যদি একবার ফেলে দেয়, বাট মানে আঁচল কোলে উঠতে ভয় পাই, এটা হচ্ছে আজকের হেডলাইন। ঠিক আছে, জাহেদ ভাইকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একেবারে শুরুর দিক থেকে কিন্তু আপনি নায়কও, আপনি প্রযোজনাও করেছেন। যে ছবিটা আমি প্রযোজনা করেছি অন্তর্জালা, এই ছবিটা আরেকটি লোক প্রথমে শুরু করার কথা ছিল। আচ্ছা, তো গল্পটা তো বুঝিনি, দেখছি দুর্দান্ত একটা গল্প, আর মালেক আফসারি মানে তো সেই। তো উনি আসলে কয়েকটা 4-5 দিন প্রিপ্রোডাকশন করার পরে আর উনি আসলে ওনাকে খুঁজে পাচ্ছিলেন। আচ্ছা, তারপর আমি বললাম যে না, এই ছবিটা আমি বন্ধ করব না, এই ছবিটা আমি শেষ করব। যে তো পরবর্তীতে কি এরকম প্ল্যান আছে যে এরপরে আপনি ছবি প্রযোজনা যদি ভালো কোনো গল্প হয়? যেহেতু আমার একটা হাউস বা একটা প্রোডাকশন হয়ে গেল, তো সেহেতু ইনশাল্লাহ আমি তো একটা ছবি, বা যেহেতু সিনেমা লাইনে আছি বা কাজ করতে চাই নিজের মতো করে। আসলে আরেকটা প্রশ্ন করি, এখন ব্যস্ততা কি নেই, কি কাজ করছে বা ভাবছে কি কাজ করবে আচল? ওটিটির জন্য অনেকগুলো কাজ আমার করা হয়েছে, ওয়েব ফিল্ম করা হয়েছে, ওয়েব সিরিজও করা হয়েছে। তো এখন আমি এর মধ্যে প্রায় 8টি সিনেমার কাজ শেষ করেছি, আরও 3টি রানিং আমার আছে। প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত পাক্ষিক আয়োজন দ্য গ্র্যান্ড ফান শোতে আমি দেবাশিস বিশ্বাস প্রতিবারের মতোই আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই সাবধানে আছেন। প্রতিবারের মতোই আমরা দুজন তারকা অতিথি নিয়ে আসবো এবং তাদের সাথে আরও কিছু গেস্ট অবশ্যই থাকেন যারা অভিনয় শিল্পী, এবং তারা আমাদের সাথে থাকবেন পুরো অনুষ্ঠান জুড়েই। সামনে আমার অপমান অপদস্থ করে, এত বড় সাহস, করবো না, এই পুরো সংসার আমি থাকবো না। কি হলো? কেটাই তোমার এখানে খাড়াই দিয়েছে, যাও না, দরজা খোলা আছে, যাও, তোমার লগে আমি সংসার করব না। কি জামই তো, তোমার সংসার আইসা আমার জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ হয় নাই। কত আশা ছিল আমি অভিনেত্রী হমু, নাম করা অভিনেত্রী হমু, তারপরে কি করছি, শিবা শানুর মতো এত বড় একটা মানুষের সামনে আমার অপমান অপদস্থ করছে। আমি থাকবো না এই সংসারে। রাখো, আমার ঘরের বউ আর একজনের বুকের যায় হাবর পারে, এটা কোনো পুরুষ অভিনয় তো। আরে আপনি চুপ থাকেন মিয়া, আপনার লিগে তো আমার সংসার ভাঙতে আছে। আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন, আপনারা আমি বাড়িতে থাকতে দেবো না। আমি চলে যাবো, আমি এক্ষণ যাবো, থাকবো না। আমি যাও না, কেঠাই তোমার না করছে, যাও 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 যাবো, তাহলে ভাড়া দাও। দেখছে, আরে ভাড়া গেল লেগে, ও আচ্ছা ঠিক আছে, যাও, এলো লো লো ভাড়া নাও, যাও ভাগো, সরো। আসার ভাড়াটা এটা কি দিলা? এটা যাওয়ার ভাড়া, আসার ভাড়াটা, আসার ভাড়া দাও। এই যে আপনাদের কখনোই আসলে সংসার একজন আরেকজনের থেকে আলাদা হতে আপনারা পারবেন না। তাহলে কি করুন? থাকেন, একসাথে থাকবেন, ঝগড়াঝাটি করেন কেন? তার লগে তো থাকা সম্ভব কেন? হলোটা কি? একটু না হয় অভিনয় করতে চায়, ঠিক আছে, কি আপনি যখন কইলেন হ্যাঁ হেরে অভিনয়ের পারমিশন আমি দেব, মাগার আমিও অভিনয় করব। তুমি অভিনয় করো মানে? আরে আমার রক্তের মধ্যেই তো অভিনয় আছে, আমার ব্লাড গ্রুপে তো অভিনয় একদম। আরে হোনেন মিয়া, আমার এক দাদা ছিল আকবর হাজি, আচ্ছা, লালবাগ কেল্লার পরে তার বিরাট বিরিয়ানি দোকান ছিল। সিনেমা দেখতে 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 মধুবালার প্রেমে পড়ে যায়, শেষে এই দোকানের হান্ডি বান্ডি ডেস্কি মেচকি যা আছে বেচা বোম্বাই চলে যায়।
ওই বংশের পোলা আমি। একদম আমি অভিনয় শিখছি তাই না দাদা? একদম আমি অভিনয় পাশ করছি, আর তুই হ্যাঁ। তো অভিনয় শিখোই না। দাদা কোন দাদা করতে এটা হ্যাঁ। নিয়ে বাহাদুরি করতেছ। হ্যাঁ। আর রক্তের মধ্যে আছে না, এমনি খানাইলে তো অভিনয়ের জায়গা। বাহ। এরকম লাগে না? আরে না তো। অভিনয় কে হিগে, কেউ তো হ্যাঁ। হিগে না। হ্যাঁ। ব্যাকেই তো ক্যামেরার সামনে যে এই মুখগুলো শাবাশ। হয়ে যায়। এই নাও তোমার টাকা। আল্লাহ বাঁচাইছে এক না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা একটি ঐতিহাসিক পারিবারিক গন্ডগোলের Disturb মীমাংসা আসছে আবার। দেখলাম। দীর্ঘদিন ধরে এই চলমান গন্ডগোল চলছিলই। আমার আপা অভিনয় করতে চাই, কিন্তু দুলাভাই রাজি হয় না। আজ দুলাভাই অভিনয় করতে চেয়েছে, আপা রাজি হয়েছে। এইটা একটা ঐতিহাসিক বিষয়। আমি এই মুহূর্তে তার ইন্টারভিউতে চলে যাচ্ছি। দুলাভাই, সরি, আমার মনে হয় ঠিক এই মুহূর্তে আপনার দুলাভাই বলাটা আমার ঠিক উচিত হচ্ছে না, যেহেতু আপনি একজন হিরো। হিরোর নাম ধরে সাধারণত ইন্টারভিউগুলো হয়ে থাকে। তো হিরো হিসেবে আপনার নাম কি? হিরো হিসেবে আমার আপনার অভিযোগ এখনো হয় নাই দাদা। নায়ক হিসেবে আপনি কোন স্টাইলটাকে আপনি প্রেফার করছেন? মানে অ্যাকশন হিরো, রোমান্টিক হিরো, ড্যাশিং হিরো, নাকি এন্ট্রি হিরো? ব্যাক কিছু মিলে যাওয়া হেডেই করুম। একটা পাঁচমিশালি কিছু একটা কিছু সব পারে তো। স্পেশালি ব্যাকের একটা ঘুটা হিরো। হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে হ্যাঁ, আমার এই, নেক্সট এই। প্রশ্ন, যে ধরুন আমাদের দাদা এই মুহূর্তে একটি সিনেমা তৈরি করবে। সিনেমাটির নাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি। সেই সিনেমাতে দুইজন নায়িকা, উনি সুদূর ভারত থেকে আগমন করেছে। একজন হচ্ছে ঐশ্বরিয়া রায়, আরেকজন হচ্ছে মাধুরী দীক্ষিত। কোন নায়িকাকে আপনি সেখানে পছন্দ করবেন? দাদা ওই ইন্টারভিউটা ভালো হইতেছে এমনি, কিন্তু ক্যামেরা তো দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান কো? ইন্টারভিউ শর্ট হয় না তো। ওই হালা, ওই তোর ক্যামেরাম্যান কো? আমার পায়ের সুট আরে, নিচ্ছে, ক্যামেরা আমার দিয়ে পায়ের সুট নিচ্ছে। এই দেখ আমার পায়ের সুটটা। ওমা 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 সরি, ক্যামেরাম্যান তাই তো। বেদবটা কোথায় গেল? ও দাদা সকাল থেকে ও বলছিল যে ওর পেট খারাপ, এই নে। ওর পাতলা বেগাল হচ্ছে। দেখ। শয়তানটা ক্যামেরা এখানে রেখে চলে গেছে ওই তুই মনে হয় যা। বাথরুমে। আমার সামনের দিকে যা। কোন তো আবার আমার এই সামনের দিকে ইন্টারভিউ যা। শুরু থেকে নিতে আপনি হবে। যান না। দাদা দেখেন তো এর কোনো মানে আছে? এই, তুমি কোথায়? প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারেই শুরুর সময়টা চলে এসেছে এবং আমাদের যে দুজন তারকা অতিথি আছেন তারাও অপেক্ষা করছেন। মঞ্চে আসছেন আপনাদের আমাদের সবার প্রিয় দুজন সিনে তারকা জায়েদ খান এবং আঁচল। থ্যাংক ইউ সো মাচ জায়েদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আঁচল, থ্যাংক ইউ। সবাই ঠিকঠাক? একদম পারফেক্ট। ইউ আর ফিট অ্যাজ ওয়েল। আর আঁচলকে খুব ভালো লাগছে। বাকি কথা আমরা একটু বসে বলি। এত কষ্ট করে সুন্দর সুন্দর সিট আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বসার জন্য। প্লিজ, হিরোইন আমার পাশেই থাকলে কি? এই জন্য তো আমি দূরে সরে আসলাম। মানে এরকম স্যাক্রিফাইসিং হিরো কতদিন দেখি না আমি। সাধারণত হিরোরা স্যাক্রিফাইস করে না হিরোইনদের ক্ষেত্রে, কিন্তু থ্যাংক না ইউ। না অলওয়েজ করে, কে বলেছে এটা? ওনার মন অনেক বড়, হৃদয় অনেক বড়। জায়েদ ভাইকে দিয়ে শুরু করছি। জায়েদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলেন, তো বিসিএস পরীক্ষাও দিতে পারতেন, নতুন মুখের সন্ধানে গেলেন, বা আপনি সিনেমা জগতে আসলেন, হোয়াট এভার। কেন, মানে কি সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ছোটবেলার থেকে যে এই ফিল্মের পোকাটা মাথার মধ্যে। পিরোজপুরের মানুষ আমি জানি না। তো যখন স্কুলে ও পড়ি, দেশ এক কিন্তু। আমরা একই জায়গায় পিরোজপুরে, তো গভর্নমেন্ট স্কুলে পড়ি, হ্যাঁ। পিছনে একটা সিনেমা হল ছিল, জনতা সিনেমা হল। মানে যখন 4 পিরিয়ড হতো, শেষ হতো, টিফিনে যখন বাসায় আসতাম আর যেতাম না, আমরা লেজার বলতাম তখন। হ্যাঁ, লেজার টাইম। তো আমি তখন সিনেমা হলে ঢুকে যেতাম। আবার যখন শো শেষ হতো, হ্যাঁ, স্কুলের সময়টা আসতো, জামাটা গায়ে দিয়ে বাসায় চলে যেতাম। তো তখন থেকেই কিন্তু ওই মাথায় পোকাটা সিনেমার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এফডিসির গেট, আচ্ছা। কাদের মোজদা অনেক পিটান খেয়েছি। বলে যে 50 টাকা 2 টাকা, আমি ছিলাম আমার 10 টাকা বেশি নাই, তখন তো 10 টাকা অনেক। তো দাঁড়িয়ে থাকতাম গেটে তখন। যে আমাদের যে গেটটা আছে এফডিসির, এই গেটে প্রথম কোন তারকাকে দেখেছিলেন? মান্না বেগে দেখছিলাম। আচ্ছা, ওকে। এখন কিরকম লাগে? আগে আপনাকে দারোয়ান ঢুকতে দিত না, এখন আপনি ঢুকতে গেলে সেলুট দেয়। এটা তো আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি একা একা বলিও আমার ড্রাইভারকে বা আমার বন্ধু বান্ধব আসলে বলি যে দেখো এখানে একদিন আটকে রাখতো, এখন সালাম দেয়। লাঠির বাড়িটা কোথায় দিছিল? এই পায়ে পায়ে এখানে মনে আছে। যে সেই গেটে দাঁড়ানো জায়েদ আজকে শিল্পী সমিতির চেয়ারে মানে বসে আছে। হ্যাঁ, ম্যাডামের কাছে প্রশ্ন হচ্ছে যে আঁচল সুন্দর ছিল, আচ্ছা সবাই খুলনার তো ম্যাক্সিমাম মেয়েরা নায়িকা, আমি একটু ট্রাই করি, এরকম কি কিছু ছিল? না, আমি কখনো ফিল্ম মানে লাইনে ট্রাই করি নাই, কারণ মানে আমার ইচ্ছা ছিল অন্য ট্র্যাকে যাওয়া।
আমার ডিফেন্সে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার আগে আমি ছোটবেলা থেকে আমার মা আমাকে নাচে ভর্তি করে। নাচতে এবং নাচাতে আগের থেকেই ভালোবাসতে? না, নাচতে আমি কখনোই পারি না। কিন্তু নাচতে পারি, আমাকে মানুষ নাচায়। যাই হোক, এই আম্মুর স্বপ্নটাই হচ্ছে মানে পূরণ করার চেষ্টা করেছি। জায়েদ ভাই কিন্তু শুধুমাত্র নায়কই নন, তিনি একজন প্রযোজকও। তিনি সিনেমা প্রযোজনা করেন, পাশাপাশি আবার এতগুলো ডেভেলপমেন্টের মূল সূত্রধর হচ্ছে জায়েদ খান। তো এতগুলো জিনিস সামলান কেমনি? ঘুমান রাত্রেবেলা এমনি? যে এই মানুষটা ঘুমায় কিনা আমি জানি না, কিন্তু এমন কোনো টাইম নাই যে মানে ফোন করলে তাকে পাওয়া যায় না। এনার্জি পান কোথায়? এনার্জিটা পান কোথায়? এই যে আপনি বললেন যে ফিট, কি খান? আমি তো আমার জীবনে কখনো ড্রিঙ্ক করিনি, আপনি জানেন, করেন নাই। হ্যাঁ, স্মোক করিনি আমার কোনো লাইফে আমি কখনো। তা আমি যেহেতু এক্সারসাইজ করি, নিজেকে ফিট রাখি, ভিতরটা ফ্রেশ, ইঞ্জিনটা যার ইঞ্জিন ফ্রেশ দেখে দৌড়াচ্ছে খুব ভালো। এই যে এত কিছু করার পরও কখনো কখনো বলে উনি এটা করেন নাই, উনি ওটা করেন নাই, উনি এটা করে ফেলেছেন, উনি ওটা করে নষ্ট করে ফেলেছেন। তখন দু একটা উদাহরণ নেই, যেমন আমার কিছু বড় ভাইরা বলে যে এক এলাকাতে ভাঙা ব্রিজ, তো শুধু নৌকায় পার হয়, তো একটা লোকের খুব মায়া হয়েছে, তো নিজের টাকা একটা ব্রিজ করে দিছে গ্রামের চলাচলের জন্য, উনি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে। এই নৌকা যারা চালাতো এরা খুব বকাবকি শুরু করলো এই লোককে, থেকে আসলো চুরি করে টাকা আনছে, এই ব্রিজ করার কি দরকার ছিল, নৌকায় তো ভালো ছিল, ইনকামটা বন্ধ হয়ে গেছে। তো পৃথিবীটাই সব মানুষগুলো এমন, আপনি যখন ভালো কাজ করবেন তার পিছনে একটা কথা বলবেই। নায়িকাকে এবার একটা প্রশ্ন, যে নায়িকা তো একসময় গ্রুপ থিয়েটারও করতে কাজ করেছে, সেইটা কতটুকু এই সিনেমাতে অ্যাপ্লাই করা গেছে? আমার ব্যাকগ্রাউন্ড নাচ ছিল, নৃত্য, তারপর হচ্ছে আমি 2 বছর মঞ্চ করেছি। তার মানে আমি কিন্তু কিছু জেনে তারপরে মিডিয়াতে ইন করেছি, তো ওইটা আমি বলবো 100% আমার এখানে মানে কাজে দিয়েছে। হ্যাঁ, যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন সেদিন কিরকম লেগেছিল? 8 বার ওয়াশরুমে গিয়েছিল। 3 নম্বর ফ্লোরে বিশাল মহরত, শামীম ভাই আমাকে নিয়ে আসলেন, আমাদের পিরোজপুরে মাহমুদ আল শামীম, ভালোবাসা হান্নান ভাই ক্যামেরাম্যান, জেড এসমিন। প্রথম দিনই শট, আমাকে থাপ্পড় দিবে এটিএম শামসুল বাবা। আচ্ছা, উনি থাপ্পড় দেওয়ার আগে আমি গাল ভাষাটা বুঝতে পারছি না, কিছু না কি কি কানে কানে বললো আমাদের তৎক্ষণ প্রয়াত পরিচালক মোহাম্মদ হান্নান, আমি জানি না, অ্যাকশন বলার সাথে সাথে এটিএম ভাই টাস করে গালে থাপ্পড় বসে দিল। আমার মানে বুঝতেই সময় দিন, আমি এক্সপ্রেশনও দেব সময় দিন, আমি না কোনো কি করলো গালে হাত দিয়ে, বলে এটাই অ্যাকশন, বলে এটাই ওকে। এমন হয়েছে কি যে তুমি তো নাচতে পারোই ভালো, ও বেচারা পারে না, এরকম 2-1টা নায়ক নিশ্চয়ই তোমার জীবনে এসছে একটু হলো, তো সেই ক্ষেত্রে তখন তুমি কি করো? যদি কোনো নতুন হিরো আসে, অনেক শট থাকে না গানের ভিতর যে কোলে তুলতে হবে নায়িকাকে, ঘুরতে হবে, হ্যাঁ, আমি এই শটটা কখনো নতুন কোনো হিরোর সাথে দেই না। আচ্ছা, এটা কেন দেই না? মানে এইটাই তো, যদি ফেলে দেয়, আচ্ছা, হ্যাঁ, রিস্ক ফ্রি। আমি সবার কোলে উঠতেই ভয় পাই, যদি একবার ফেলে দেয়, বাট মানে আঁচল কোলে উঠতে ভয় পায়, এটা হচ্ছে আজকের হেডলাইন। ঠিক আছে, জায়েদ ভাইকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একেবারে শুরুর দিক থেকে কিন্তু আপনি নায়কও, আপনি প্রযোজনাও করেছেন। যে ছবিটা আমি প্রযোজনা করেছি অন্তর্জালা, এই ছবিটা আরেকটি লোক প্রথমে শুরু করার কথা ছিল। আচ্ছা, তো গল্পটা তো বুঝিনি, দেখছি দুর্দান্ত একটা গল্প, আর মালেক আফসারি মানে তো সেই, তো উনি আসলে কয়েকটা 4-5 দিন প্রি প্রোডাকশন করার পরে আর উনি আসলে ওনাকে খুঁজে পাচ্ছিলেন। আচ্ছা, তারপর আমি বললাম যে না, এই ছবিটা আমি বন্ধ করব না, এই ছবিটা আমি শেষ করবো। যে তো পরবর্তীতে কি এরকম প্ল্যান আছে যে এরপরে আপনি ছবি প্রযোজনা যদি ভালো কোনো গল্প হয়? যেহেতু আমার একটা হাউস বা একটা প্রোডাকশন হয়ে গেল, তো সেহেতু ইনশাল্লাহ আমি তো একটা ছবি, বা যেহেতু সিনেমা লাইনে আছি বা কাজ করতে চাই নিজের মতো করে। আচলকে আরেকটা প্রশ্ন করি, এখন ব্যস্ততা কি নেই, কি কি কাজ করছে বা ভাবছে কি কি কাজ করবে আচল? ওটিটির জন্য অনেকগুলো কাজ আমার করা হয়েছে, ওয়েব ফিল্ম করা হয়েছে, ওয়েব সিরিজও করা হয়েছে, তো এখন আমি এর মধ্যে প্রায় 8টি সিনেমার কাজ শেষ করেছি, আরও 3টি রানিং আমার আছে। মামা সঠিক জায়গায় আইছি আমরা? লাইট টাইট দেখে মনে হচ্ছে যে ঠিকানা কইলো সেটা হয়তো লাগতেছে। কোন ঠিকানা এসেছেন আপনারা? কারা আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভাই যশোরের তে আইছি, বুঝতে পারছেন? ভাষা শুনে বুঝতে পারছি। আমার ভাগ্নের খুব ইচ্ছে একটু সিনেমায় অভিনয় করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি করব কোন? ওই একটা লোক ঠিকানা দিল যে এই অফিসে যাও, এই অফিসে ভালো লোক আছে, তারা একটা সুযোগ সুবিধা দেয়। আচ্ছা, এই অফিসের লোকজন মালিক পক্ষ কেউ আছে? আমি সেই ব্যক্তি। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমরা ঠিক জায়গা মতো আইছি, তাই না বলি? তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে আবু হানিফ, পিএইচডি।
আমি পিএইচডি, আরে বাপরে, তো বিশাল শিক্ষিত লোক। তো কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ডক্টরেট? এটা হচ্ছে রোড ইউনিভার্সিটি। মানে রোড ইউনিভার্সিটি মানে এটা আবার কোন কোন ইউনিভার্সিটি বুঝলাম না তো। বুঝলেন না? না? মনে খুব আশা ছিল ঢাকায় আসবো, আচ্ছা। আমরা যশোরের মানুষ তো। হ্যাঁ। তা ওই বাড়িতে বাইরে হলাম, বাইরে কিছুদিন আসার পরে আমি বাসে উঠবো, একজনকে জিজ্ঞেস করলাম, তাই না বলি যে ওই ঢাকা কই? হ্যাঁ। তা আমার কইলো ওই সামনে। হ্যাঁ। তা আমি কিছুদূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে বেশ কিছুদূর আসার পরে ওই আর একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই ঢাকা কত দূর? কই এই তো সামনে। তারপরে মনে করেন সামনে আর গাড়িতে টিকিট কাটি লাভ কি, একটু আর সামনে। একটু হাঁটতে হাঁটতে আসলাম। বাহ। এই আসার পরে একটু ক্লান্ত হয়ে গেলাম, হ্যাঁ। তারপরে আর একজনের জিজ্ঞাসা করলাম, হ্যাঁ। ও ভাই হ্যাঁ। ওই ঢাকা কত দূর? হ্যাঁ। কই এই তো একটুখানি গেলি সামনে। আহা। মনে করেন চিন্তা করলাম আর টিকিট কেটে খরচ কি করে লাভ? লাভ কি, আর একটু আইটি আগে বাহ। আসলাম। এই করতে করতে এক সময় ঢাকায় পৌঁছে গেলাম। বাহ। ঢাকা শহর ঘুরে ঘুরে যখন বাড়ি যাইয়ে হ্যাঁ। ওই বন্ধু বান্ধবের সাথে এই গল্প করেছি, হ্যাঁ। তখন ওরা ডিগ্রিটা লাগাইতেছে আমার হ্যাঁ। পিএইচডি। পিএইচডি তে কি বুঝলাম না তো, পিএইচডি মানে কি? পিএইচডি মানে পায়ে হাইটে ঢাকা। বাহ। আমার এই যে মামারা বাগনি বুঝলেন, হ্যাঁ, ওর খুব ইচ্ছা ওই যে সিনেমার একটু, ও ওই আমাকে পাশের গ্রামের কুদ্দুসের মাইয়ে হ্যাঁ। হঠাৎ করে শুনলাম ঢাকায় আইছে। আচ্ছা। ঢাকায় এসে কি দেখি করে একটু অভিনয়টা করেছে, হ্যাঁ। সে এখন তো অনেক নাম ডাক হয়ে গেছে, আচ্ছা। তাই সে বাড়ি গাড়ি করে বেলাইছে। আচ্ছা। এবারে দক্ষিণ পাড়ার ওই যে রফিকের ছোট মেয়েটা, আগে দুটো বিয়ে হইলো, হ্যাঁ। তারপরে হুট করে খোঁজ নাই সেও ঢাকায় চলে আইছে। আচ্ছা। আর সে ওই কি করে ইউটিউব কি ঠিক করে হ্যাঁ। সে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওই কলেজে কি করিলি একটু কর। স্যার আমি যেমন খুশি তেমন সাজ করেছিলাম। বাহ। ওখানে ওই যে চিত্রনায়িকা মৌসুমী আছে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। তার একটা সাজ দিয়ে একটা পাঠ করেছিলাম, সেটা একটা গানও গাইছিলাম তার। ওরে কি গাইছিল সেটা দেখা স্যার। হ্যাঁ। ও নাইস দিয়ে হ্যাঁ। একটা প্লেটও পাইলো ওই যে। প্লেট পেয়েছে না? স্যার বাহ। স্যার একটু করি স্যার। হ্যাঁ, করো। ওরে কত কি দেখা। কিন্তু একটা তো সমস্যা আছে, কি স্যার? তো থাকবে কোথায়, থাকার কোনো ব্যবস্থা হয়েছে? স্যার হ্যাঁ। সমস্যাটা তো থাকার, ওহ। ওরে যদি আপনি একটু থাকার ব্যবস্থা করে আমি দিতেন। আমি কি করে, আমি তো নিজেই এখানে থাকি আরেকজনের আন্ডারে, তাই না? তবে আমি চেষ্টা করব, কারণ এখানে যে বাড়িওয়ালা আছেন তারা একটু স্যার একটু দিল সত্য দোলা করে হয়। বলি স্যার, দেখেন স্যার অ্যাক্সিডেন্টও হয়েছে। এ খাইছে আমাদের। मेरे महबूब आया আহা, है, ও কি? मेरे महबूब आया है। আরে দাদা হ্যাঁ, এই যে এখানে ও, খোলেন চশমাটা খোলেন। হ্যাঁ, এইবার ঠিক আছে? আরে বাপরে, আপনি এরকম হঠাৎ এরকম পরিবর্তন? আপনারা কইলেন হ্যাঁ নতুন ড্রেস লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বদলাইছি। একদম পুরা হিরো, দিলীপ কুমারের মতো লাগে তো। হ্যাঁ? এখানে দেখেন না, দুজন গেস্ট এসছে, আসসালামু আলাইকুম। এনেই আমাদের সেই বাড়িওয়ালা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার অনেক কথা স্যারের কাছে শুনলাম। এই আমার ভাগ্নি বুঝলেন স্যার, মানে থাকার একটু ঝামেলা, একটু যদি থাকার ব্যবস্থা করে দিতেন। মানে আপনি তো নায়ক, ও নায়িকা হতেই আসছে। বাহ, বাহ। কোনো অসুবিধা নাই কে, আমার দোতলায় থাকবেন, রুম দিয়ে দিচ্ছি, বুঝছেন? স্যার, তাহলে একটু হ্যাঁ। নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, এই অতিথিতে তো দেখলেন, নতুন অতিথি। আমার আজকে অফিসে যে দুজন অতিথি আসছে, এত বড় চিত্রতারকা, দেখেছেন এদেরকে? আরে বাপ, বসেন, পুরা বসেন, ইন্ডাস্ট্রি গল্প লোক টল্প করেন। নিয়ে আইছে না এখানে দাদা। হ্যাঁ, আগে ইনি হলেন কইবেন আমাদের না আমারে? আমার বাড়ির মালিক আর কি, আমার অফিস যেখানে এটা। এই বাড়িখান দেখতেছেন এটা আমার, হ্যাঁ। ওনারা ভাড়া দিচ্ছি, ওনারা খুব লাইক করে আমি, বুঝছেন? ওই উনি যে ফিল্ম বানায় আমার খুব পছন্দ। স্যার ওনাকে তো অনেক সিনেমা আমরা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন? চিনেছো না? আমি আপনার চিনেছি। ভাইজান, আপনি কোন তো আমার কি পাঠ করলে আমার ভালো লাগবে? তাহলে আপনি কি ধরনের চরিত্রে অভিনয় করতে খুব মানে ভালো লাগে আপনার? মরহুম না, বলেন। মরহুমারে বলে থাকুন না না না, আরে আপনি হিরো গান গাইবো না, জেতা হিরো, কত আপনি কাম আছে একদম। না? হ্যাঁ, তেজ আছে না জেতা আপনার একটা? জেতা, জেতা। হ্যাঁ, ভাই, ওনাকে একটা ক্যারেক্টার দিলে ভালো হয়। কি বলো? মনে করেন ছবির গল্পতেই ওনার একটা ছবি টানানো থাকলো, বাহ, কি সুন্দর। ওনার ছেলেরা আসলো চার বাহ দিন, বাহ বাহ, বললো বাবা হ্যাঁ, তোমার হত্যার প্রতিশোধ না নিয়ে বাহ, আমরা ফিরবো না। দেখছেন? পুরা ছবি পুরা ছবি কিন্তু আপনার উপরে, পরে ছবি শেষ হলো, মানে ছবির ভিতরে আপনি একটা ছবি আছে। ছবি বহেন আপনারা, আর নাস্তা পানি দেন। নাস্তা পানি হ্যাঁ, আয়োজন। হ্যাঁ, হ্যাঁ। একটা সিনেমা করছে জায়েদ খান, সেই সিনেমাটার নামই টেনশন নিয়ে জায়েদ খান কতটুকু টেনশিত? আমি এই টেনশনের দিন তো চলে গেছে, ওটা তো প্রথম লাইফে প্রথম দিকে হ্যাঁ। ছিল না, এক যুগ হয়ে গেল অলরেডি অলমোস্ট, এখনো টেনশনের কিছু নাই। এই ধরনের ক্যারেক্টার যেটা আপনি করতে যাচ্ছেন টেনশনে, সেটা সম্ভবত এর আগে জায়েদ খানকে এইরকম রোলে হয়তো কেউ হয়নি, দেখেনি, হয়নি, তাই তো? হয়নি, right. সেই জায়গার থেকে Right. যাক, আমরা আশায় রইলাম। আচ্ছা, টেনশনলেস একজন নারী, তার সাথে একটু কথা বলি। হ্যাঁ, ও বর্ণাঢ্য বা এত রঙিন স্বপ্নীল
ক্যারিয়ারের মধ্যে এরকম কোনো গল্প আছে যেটা মনে করলে এখন একটু হাসি পায়, একটু আনন্দ আসে যে তো আমার লাইফে একটা মানে এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। ঈদ তো বছরে 2 বার আসে, হ্যাঁ তা আমি বছরে 3 বার ঈদ পালন করেছি। হ্যাঁ কিরকম? সেটা হচ্ছে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম আমার ফাদ মুভির শুটিং এ। হ্যাঁ। মালয়েশিয়ার ঈদ হচ্ছে একদিন আগে হয়, মানে Okay. সৌদি আরবের সাথে। Right. হ্যাঁ, সেই দিনই রাতের বেলা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল। তো ওখানে ঈদ শেষ করলাম, একটা ঈদ পাইলাম, বাংলাদেশে এসে পরের দিন আরেকটা ঈদ পাইলাম, মানে আমি বছর ওখানে ওই বছরটা 3টা ঈদ যাক পালন দোয়া করি করেছি। এরকম প্রত্যেক বছরে ঈদের আগে পরে এরকম ঘটনার ঘটুক, ওর যেন জীবনে 3টা করে ঈদ হয়। না। তো দুজনের কাছে জানতে চাইবো, একটু জায়েদ ভাইয়ের কাছে আগে যাই, যে কোনো পাগলা ফ্যান থাকে না, জায়েদ ভাই আপনি বস, আপনার জীবনে এরকম কোনো গল্প আছে কি? অনেকের তো অসংখ্য। একটা দুটো শুনি একসঙ্গে একটু। ধরেন একটি মেয়ে ছিল হ্যাঁ। শান্তিনগর ওদিকে বাসা, ও এই বালিশের কাবারে আমার ছবি প্রিন্ট করে নিয়ে এসে ওখানে মাথার উপর দিয়ে ঘুমায়। ওরে বাবা। এটা মানে এটা কিরকম হলো না, এটা আবার ব্যাপারটা এরকম যে ওই মেয়েটাকে জিজ্ঞেস করে আর কি, যে তুমি রাতে মানে যখন ঘুমাও তখন কি করো? বলে, আমি তো জায়েদের সাথে ঘুমাই। জায়েদের বুকে মাথা রেখে। আমি একটা শুটিংয়ে গিয়েছিলাম ঢাকার বাইরে, তো ওখানে একটা ফ্যান নাকি সকাল থেকেই ওয়েট করছিল, তো সারাদিন শুধু অপেক্ষায় করেছে শুধু একজন আমার সাথে আহারে। দেখা করবে। ইস। সে দুপুরে খায় নাই, সন্ধ্যার সময় আমার সাথে জাস্ট দেখা হয়েছে, এবং তখন দেখার সাথে সাথে বলছে, ও মাই গড আপু, আপনাকে শুধু একটা নজর দেখার জন্য আপনার জন্য অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসে, ফুলগুলো শুকায় গেছে, সরি আপু। এক নজর, এক নজর। বাট এটা আমার জন্য একটা খুব অবশ্যই অন্যরকম এটা ছিল। এগুলো আসলে যে খুবই ভালো লাগার বিষয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই ব্যক্তি ওই যে শুরু করেছিল জানি কি দিয়ে? স্যার হ্যাঁ। শুরু করছিলাম পুরি দিয়ে, হ্যাঁ। এরপর লোকে মনে করেন ফেসবুক কমেন্ট বিক্রি বাহ। করা শুরু করলাম, হ্যাঁ। তারপরে মনে করেন এই যে সিরা ফাটা মাস্ক হ্যাঁ। পুলিশের হাতে ধরা ধরা খেলাম, খেলা, হ্যাঁ। এরপরে মনে করেন হাওয়াই মিঠা, বাহ। আর তারপর থেকে তো কন্টিনিউ। এই যে ডিজিটাল ঘটক। আমার মনে হয় স্যার বেশি দিন আর এই ঘটকালি পেশায় কেন থাকতে কেন কি হলো? বর্তমান যুগ জামানায় প্রত্যেকটা মেয়ের হাতে এত বড় বড় মোবাইল, প্রত্যেকটা ছেলের হাতে এত বড় বড় মোবাইল, সারা রাত ভরে ভিডিও কলে কথা বলে, চ্যাটিং করে যে কি সম্পর্ক করে, যার কারণে পিতা মাতাও লাগতেছে না, ঘটকও লাগতেছে না আমার মনে হয়। আরে আল্লাহ, জায়েদ স্যার না স্যার? স্যার আপনি সেই ওই যে বিরাট বড় নায়ক না স্যার, ওই যে জায়েদ খান না? আসলে আপনারও চিনে ফেলাইছি, কোনো সমস্যা নেই, আমার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে, কোনো ঝামেলা নেই, আপনার বিয়ের ব্যবস্থা করতেছি, 1 সপ্তাহের মধ্যে যে কোনো প্রকার মাইয়া আমি খুঁজ যাই না, আপনার লগে বিয়ে দিতেছি। সুযোগ আছে, আমি বললাম। আর আপা আপনি হলেন নায়িকা, 1 সপ্তাহের মধ্যে আপনারও বিয়ের ব্যবস্থা করে দিতেছি। আপনারা কি বিয়ে পুষবেন? আপনারা মানে বলতে চাও যে আলাদা আলাদা না একসাথে? এটা বলো, কি বলো তুমি এসব? একসাথে? ও হ্যাঁ, স্যার আপনি কি বিয়ে পুষবেন? না বসবো না আপাতত। ওনারা দাঁড়া দাঁড়া বিয়ে করবে, তোমার সমস্যা? কেন হবে না? তো তুমি এখানে এখন এই মুহূর্তে কি কারণে অবস্থান করছো? এই যে বাড়িওয়ালা, হ্যাঁ। এই বাড়িওয়ালার স্পেশাল একটা বাদাইম্মা শালা হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। এই বাড়িওয়ালা সেই শালাকে বিয়ে দিতে চাই, যার কারণে আমি একটা বাদাইম্মা পাত্রীর ব্যবস্থা বাহ, করছি। ভাদাইম্মা ছেলের জন্য ভাদাইম্মা মেয়ে। হ্যাঁ, বাদাইম্মা খাবে, মেয়েটা কি খাবার- করে? কিচ্ছু করে না, খালি বাদাইম্মাই করে। আধা ঘন্টা ওই একটা দেখো, reporting এ- ওই যে ভাদাইম্মা চলে আসছে। দাদা ইয়েস, আপনি আমাকে ভাদাম্মা বললেন দাদা? আমি তো বলিনি, তাহলে যে ও বলেছে। এই যে। তুমি কে? বাদাইম্মা ভাই আমি আপনাকেই খুঁজছি। হোয়াট ইজ দিস? ভাদাম্মা মানে? আপনার দুলাভাই বললো যে আমার একটা ভাদাইম্মা শালা আছে, তার জন্য একটা পাত্রী দেখতে হবে, তাকে আমি বিয়ে দেব, এই জন্য আপনার জন্য আমি একটা ভাদাইম্মা পাত্রীর ব্যবস্থা করে ফেলেছি। ও মাই গড, ঝাজর বলে খইসালা তোর কত ফুটো, আমার দুলো ভাই আমাকে বলেছে ভাদাম্মা। আরে সে নিজেই তো একটা ভাদাম্মা। ভাগ্য গুণে এই বাড়িটা তার বাপ দাদারা করে রেখে গেছিল, সে প্রতি মাসে ভাড়া তোলে, খায় আর ঘরে, আর তো কোনো কিছু করে না, সে আমাকে ভাদাম্মা কি করে বলে? সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে একটি ঐতিহাসিক রিপোর্টিং করতে শুরু করতে যাচ্ছি ঝাঁকানাকা টেলিভিশনের পক্ষ থেকে। এই যে আপনি আমাকে ভাদাম্মা বললেন, আপনি কি শিওর আমি ভাদাম্মা? আর যদি শিওর না হন যে আমি ভাদাম্মা না, তাহলে দুইটি কথা আছে। আপনার দুলাভাই যেহেতু বলেছে আপনি ভাদাইম্মা, সেই জায়গায় আমি 150% শিওর আপনি অরিজিনাল ভাদাইম্মা। তাহলে আমার জন্য একটি ভাদাম্মা পাত্রী আপনি কেন দেখতে গেলেন? অবশ্যই ভাদাইম্মা পাত্র আর ভাদাইম্মা পাত্রী খাপের খাপ, আজগারের বাপ মিলে যাবে, সেই কারণে।
এই যে আপনি আমার পাত্রীকে আপনি দেখেছেন, এই পাত্রীকে আপনি কোন মাধ্যমে দেখেছেন? সরাসরি দেখেছেন নাকি ফেসবুকের মাধ্যমে দেখেছেন? আমি ফেসবুকে প্রথমে দেখছি, তারপরে সরাসরি দেখছি এবং কথা বলছি। যে এই যে পাত্রীটা আপনি ফেসবুকে যখন দেখলেন তখন দেখতে কেমন ছিল, আর সরাসরি যখন দেখলেন তখন দেখতে কেমন ছিল? একই ছিল নাকি ভিন্ন রকম ছিল? যদি একই রকম হয় তাহলে কোনো কথা নেই, আর যদি ভিন্ন রকম হয় তাহলে দুটি কথা আছে। আপনার কিসের দুইটি বারে বারে কথা? আমার কিন্তু মিজাজটা রাগ হয়ে যাচ্ছে। এই শোনেন, হ্যাঁ অবশ্যই ওই যখন ফেসবুকে দেখছি একটু ইলিক সিলিক দেখছি, আর সরাসরি দেখার পর একটু কম সিলিক দেখছি। এই যে পাত্রীকে আপনি দেখেছেন, এই পাত্রীর নামের পাশে কি কোনো অ্যাঞ্জেলিনা যোগ আছে নাকি শুধু একটা সাধারণ নাম? যদি অ্যাঞ্জেলিনা যুক্ত কোনো নাম হয়ে থাকে তাহলে আমার কোনো কথা নেই, আর যদি অ্যাঞ্জেলিনা ছাড়া সাধারণ কোনো নাম হয়ে থাকে তাহলে আমার দুইটি কথা আছে। এই দুইটি কথা এই, আপনার মা কোনো সমস্যা নেই, আপনি বলতে থাকুন, মাইক না থাকলেও কথা কিন্তু চলবে। হ্যাঁ, যে ওই অ্যাঞ্জেলিনা আছে, যে এই যে তার নাম অ্যাঞ্জেলিনা, এই অ্যাঞ্জেলিনা নামটা আপনার সে ভাদাম্মা পাত্রী নিজেই যোগ করেছে নাকি পিতা মাতার দেওয়া নাম অ্যাঞ্জেলিনা? স্যার আপনার শালা কি বলে বারে বারে দেখছেন? আমার তো মাথা বিগড়ে যাচ্ছে। আজকে থেকে আমি ঘটকালি পেটা ছাড়িয়ে দিচ্ছি। আমার জীবন আর কোনোদিন ঘটকালি হবে না। কানে ধরে তওবা করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আজকের থেকে যে ঘটকালি ডিজিটালে যে দিয়ে গেলাম, এই যে রেখে দিচ্ছি, আমি আর কোনোদিন আমি যদি চলেই যাবো, ঘটকালি যদি ছাড়িয়ে দেবো, দাঁড়িয়ে কি করবো আমি? হ্যাঁ, দাঁড়িয়ে আপনাকে দিয়ে গেলাম, ধরেন ওই দাঁড়িয়ে আমার প্রয়োজন নাই, আপনি রাখেন। ঘটকালি আজকের থেকে শেষ, ফ্রিডম। এই দাড়িটা করে দাও। হোয়াট ইজ দিস? ও মাই গড, এই ছেলে নকল দাড়ি লাগিয়ে এতদিন ঘটকালি করতো, এটা ভাবাই যাচ্ছে না। এটা ক্যামেরা ক্যামেরা, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমাদের সেই প্রিয় নায়ক জায়েদ খান ভাই। সন্দেহ আছে কেন? নাইস টু মিট ইউ। সেম টু ইউ। এই আল্লাহ, আপনার হাতটা কত সুন্দর নরম। আমি হ্যালো, আমি যদি সত্যিকারের জায়েদ খান হয়ে থাকি তাহলে কি দুটো কথা আছে নাকি? আমি অবাকে যাচ্ছি দাদা, আপনি কাদেরকে নিয়ে এসেছেন এতক্ষণ? বলবেন না পাগলের সাথে আমি এতক্ষণ কথা বলছি। যে ক্যামেরা আর মাইক্রোফোনের সাথে এই দড়ি যুক্ত কেন? হ্যাঁ, ও আল্লাহ দাদা, হয়েছে কি জানেন, মানে আমরা অনেক বড় বড় রিপোর্ট করে থাকি। হ্যাঁ, ওই সময় হয় কি, মানে গন্ডগোল টন্ডগোল লেগে যায়, লেগে গেলে হয় কি, ধাওয়া টাওয়া খেতে হয়, তখন এই এই আমার ক্যামেরাম্যান ওই বেটা চলে যায় আরেক দিক, আর আমি চলে যাই আরেক দিক। মানে এটা হলো কানেক্টিভিটি নাকি? কানেক্টিভিটি, এই আচ্ছা। কারণে আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। হ্যাঁ, কিন্তু কোনো তার নেই, কোনো সংযোগ নেই, মাইক্রোফোন আর ক্যামেরার সাথে কোনো মানে কানেক্টিভিটি এটা নাই। কিন্তু digital নাকি? আপনি ভয়েসটা রেকর্ড করেন কি করে? আল্লাহ, তার কেন হবে? তারের তো কোনো দরকার নেই, এখন তো ব্লুটুথ যুগ। ব্লুটুথে আমাদের আচ্ছা। কানেক্টিভিটি সব ঠিক আছে। আপনি যাদবটা দাড়ি খুলে আমার ধরো ওকে। হাতে রেখে গেছে, খুব খারাপ ভাবা যায়। এখানে যারা উপস্থিত দর্শক আছেন তারা তো সচরাচর আপনাদেরকে পায় না। কিছু প্রশ্ন আছে মনে, যেগুলো তারা করবে এবং আপনাদেরকে উত্তর দিতে হবে, ঠিক আছে? রাজি? আপনি বলুন। জায়েদ খান স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের এখন খুবই দুর্দিন, আপনি কি মনে করেন এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। আসলে সব শিল্পী আসলে চড়াই উতরাই অতিক্রম করে চলে, অন্ধকারের পরেই আসলে আলো আসে। এরকম সিনেমার একটা অবস্থা কিন্তু আমাদের 90s-এও ছিল। তো এখন করোনাকালীন সময় বা সব কিছু মিলে চলচ্চিত্র একটা আসলে দুঃসময় পার করছি আমরা। তো আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর তৈরি এফডিসি, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমরা সংগ্রাম করতে জানি। আমরা যারা আছি এই শিল্পের সাথে জড়িত সবাই মিলে ইনশাল্লাহ সিনেমা হলকে আরও বেশি আধুনিক করে গৌরবময় একটা অধ্যায় আছে, সেখানে আমরা ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। শুধু আমাদের সময়ের অপেক্ষা। ভেরি গুড, ভেরি নাইস আনসার। হ্যাঁ, আপনি বলুন। আঁচল ম্যাডামের কাছে আমার জানার বিষয়, একজন চিত্রনায়িকা বা মডেল হতে গেলে কি কি যোগ্যতা থাকার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে কি বলে, রূপে গুণেই তো একজন রমণী। তো একটা মডেল বা নায়িকা হতে গেলে অবশ্যই তার প্রথম দর্শনটাই যেটা সৌন্দর্য সেটা থাকতে হবে, বিশেষ করে রূপ থাকতে হবে। তারপর হচ্ছে ডেফিনেটলি তাকে একটু নাচ তো জানতেই হবে, তার অভিনয় দক্ষতা থাকতে হবে। সব কিছুই জেনে আসা ইন্ডাস্ট্রিতে ভালো। ভেরি গুড। হ্যাঁ বলুন, আপনি বলুন। জনাব জায়েদ খান, আপনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। নতুন যারা এই শিল্পে অভিনয় করতে চায়, শিল্পী সমিতি তাদেরকে কি ধরনের সহযোগিতা করে? ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে শিল্পী সমিতি তৈরি হয়েছিল শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য। শিল্পীদের কোনো সমস্যা, তারা
ডাবিং করেছে, কেউ টাকা দেয় না, শিল্পীরা ঠিকমতো শুটিংয়ে আসে না, শিল্পীদের সাথে শিডিউল নিয়ে অনেক সময় ঝামেলা হতো। শিল্পী সমিতি কিন্তু চলচ্চিত্র বাড়ানো, চলচ্চিত্র তৈরি করা, শিল্পী তৈরি করা, এটা কিন্তু শিল্পীদের কখনোই দায়িত্ব ছিল না। নতুন মুখ হোক যেটা হোক, এটা কিন্তু সবসময় পরিচালক প্রযোজক এরা করে গিয়েছেন, এফডিসি কর্তৃপক্ষ করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি যেটা পারে বা করার চেষ্টা করে, শিল্পীদেরকে গাইডেন্স, তারপরে যদি কোনো শিল্পী নতুন হিসেবে শিল্পী সমিতির কাছে আসে, কোনো সহযোগিতা চায়, সেক্ষেত্রে শিল্পী সমিতি করে থাকে এবং ভবিষ্যতে এই কাজটি শিল্পী সমিতি সুচারুরূপে করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন কেউ করতে চান? হ্যাঁ, আপনি বলুন। আমার প্রিয় অভিনেত্রী আঁচল ম্যাডাম, তার কাছে আমার জিজ্ঞাসা, ছবির জগতে প্রায়ই নানা স্ক্যান্ডাল শুনতে পাওয়া যায়। এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নানা কিচ্ছা কাহিনী ভেসে বেড়ায়। ম্যাডাম বলবেন কি এইসব প্রচারণার সত্যতা কতটুকু? আসলে নায়ক নায়িকা বলতেই হচ্ছে মানে কিছু ঘটবে বা কিছু রটবে, এটাই স্বাভাবিক। আর সবথেকে বড় কথা, আমাদের ইন্ডাস্ট্রি না, প্রত্যেক জায়গায় সাধারণ মানুষ যারা, তারা কিন্তু নেগেটিভটাকে একটু বেশি গুরুত্ব দেয়। কি বা কতটুকু সত্য, এগুলো আসলে আমাদের সাধারণ মানুষরা কিন্তু দেখতে যায় না বা শুনতে যায় না। তাদের সামনে তুলে ধরা হয়, ওনারা সেটাই বিশ্বাস করে। তো এরকম স্ক্যান্ডাল থাকবে, এটা যুগ যুগান্তর ধরেই চলে আসছে। এটা কেউ হয়তো বা নেগেটিভলি নেয়, কেউ হয়তো বা পজিটিভলি নেয়। আমার কাছে মনে হয় যে টুকটাক একটু থাকতে হয়, তা না হলে হয়তো বা হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে। আহো 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 দাদা। হ্যাঁ, আনছি। হ্যাঁ, কে? দেখেন, দেখলাম তো। কে পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর আছে। কে? আমি ফুলি ফুলি পুলি পুলি। ও ফুলি এখন? ওই ফুলি? হ্যাঁ, ফুলি। বলেন কি? থিয়েটার করছে, নাটক করছে, হ্যাঁ। সিনেমা সম্পর্কে ধারণা আছে, সিনেমার যে লিডার আছে, হ্যাঁ। বুঝলেন, ওরে একটা পার্ট দিলে কিন্তু করতে পারবো। আমার ভিতরে তো প্রতিভা আছে, অনেক প্রতিভা। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু একটা সমস্যা আছে, মাঝখানে আমি একটু বলি। হ্যাঁ, বল। ফুলি নামটা তো কেমন না? চলে না। না, ফ্লোরা কেমন হয়? ফ্লোরা ভালো হয়, ফ্লোরা নামটা সুন্দর হয়। আচ্ছা, ফুলি থেকে ফ্লোরা। হ্যাঁ, ফ্লোরা। হ্যাঁ। তোমার নাম আজকে থেকে ফ্লোরা। হ্যাঁ। এই ফ্লোরারে ফুলের মতো এখানে বয় রাখবে। আরে বাবা, বুঝছেন? তাই না? দেখবেন কি হ্যাঁ। করে না করে। আচ্ছা। আপনার অফিসে টুকটাক কাম আছে না, ওই যে তোমার কইছি না, হ্যাঁ, হ্যাঁ। একটু টুকটাক কাম আছে, স্ক্রিপ্ট দেখা। আমি নায়িকা হব না? হ্যাঁ, অবশ্যই নাকি হবা। হ্যাঁ। তাহলে দাদা ওরে বহাই দেবো কে রে? হ্যাঁ, বসা দেন। ফুলি স্যার। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এই, স্যার ভালো আছো? আসি ভালো। হ্যাঁ। আমার ভাগ্নি ফুলি কই? ও ভালো আছে তো, ওই যে। কি করছেন স্যার? হ্যাঁ, স্যার এ আমার ভাগ্নি ফুলি হবে কেন? আরে ওই তো ফুলি। মামা তুমি আমার কাছে আইসো, আমি যাও, ফুলি। এই ও বলি তুই কি করছিস? আমি কিছুক্ষণ আগে তোরা থুয়ে গেলাম একরকম, এরই মধ্যে তুই নায়িকার মতন হয়ে গেছিস। আমাকে আবার চিনতে পারোনি? ওরে না রে, কিভাবে চিনবো? আমি তো দূরের কথা, টেলিভিশনের দর্শকই তোর চিনতে পারতেছে না। মামা ভুলটা সারও করেছে, সারও আমাকে চিনতে পারিনি। এই তুই খাইছিস তো? ওরে মামা কি যে আদর যত্ন আমাকে করতেছে এখানে। তোর কথা যেই আমার মনে পড়ে গেল, তখন আমি না এসে পারলাম না। মামা কি এনেছো? আচার এনেছো? কি কইস? ওরে মামা তুমি আমার আচারের কথা মনে রেখেছো? মনে রাখবো না স্যার? হ্যাঁ, স্যার কিছু মনে করেন না, আচার ভালো জিনিস, খান স্যার। ম্যাডাম, আমার কত দুর্ভাগ্য না সৌভাগ্য, আপনার মতো নায়িকার হাতে একটু আচার দিতে পারতেছি। থ্যাংক ইউ। তো মতলব কি রে বলো? স্যার ওই যে আপনার শুধু ওই আইসেটা কইলাম না, হুম। মানে আমার একটু ওই যে অভিনয় করাটা একটু শখ আর এত কি। শখ কেন তোমাদের? স্যার হ্যাঁ। আমি ওই গ্রামে ওই সংযাত্রা করেছি, আচ্ছা। রামযাত্রা করেছি, হ্যাঁ। তাছাড়া যাত্রার মধ্যে স্যার আমি বিবেকের পাঠ করতাম না। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন আর বেকাইস না, হ্যাঁ, করে দেবো, হ্যাঁ। দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দেব কার? এইদিকে। আচ্ছা, আমি মাত্র তো একটা ব্যবস্থা করলাম। জি স্যার। ইনশাল্লাহ আমি তোমার ব্যাপারটাও দেখবো, ঠিক আছে? স্যার আসলে হ্যাঁ। আপনার থাক থাক, হ্যাঁ, তুমি যাও এখন। আমরা কিছু বাগধারা বলবো আপনাদেরকে। ছোটবেলায় তো আমরা সবাই কম বেশি পড়েছি। সেটা হচ্ছে যে বাংলায় যে বাগধারাগুলো আছে তার মধ্যে একটা আছে আঙ্গুর ফুলে কলা গাছ, বলি না আমরা। তো তার অর্থ কেউ যদি হঠাৎ ধন সম্পদের মালিক হয়ে যায় আর কি, এইটাই আর কি বোঝায়। তো এই আঙ্গুর ফুলে কলা গাছই বলা হয় কেন? তাল গাছ, ডাব গাছ, আরো বহুত গাছ আছে। অপশন 1, আঙ্গুলকে অনেকটা কলা গাছের মতো দেখায় সেজন্য। অপশন 2, কলা খুবই উপকারী একটি ফল, কিন্তু গাছটার
তেমন কোনো মূল্য বা ইজ্জত কোনোটাই নাই। তাই হঠাৎ পাওয়া সম্পদ যে আসলে কতটা ইজ্জতহীন সেটা এভাবে বোঝানো যায়। 3, হঠাৎ পাওয়া সম্পদ এক ফসলি কলা গাছের মতো, কারণ কলা গাছ জীবনে একবারই ফল দেয়। অথবা অপশন 4, কলা গাছ একটা ভঙ্গুর বা খুবই নাজুক প্রকৃতির গাছ, সামান্য ব্লেড দিয়েও কেটে ফেলা যায়। এখন বলেন, আঙ্গুল ফুলে কলা গাছ, এক্ষেত্রে কলা গাছই কেন বলা হয়? আমার যেটা মনে হয় অপশন সি, মানে আঙ্গুল ফুলে কলা গাছ একবারই হয়। এবার আপনাকে আসি ম্যাডাম, ঠিক আছে? একটা বাগধারা আছে না, ধরি মাছ না ছুঁই পানি। আচ্ছা, এখানে পানি না ছুঁয়ে কোন মাছ ধরার কথা বলেছে? অপশন 1, বড়শি দিয়ে যে মাছ ধরা হয়। অপশন 2, জাল ফেলে যেই মাছ ধরা হয়। অপশন 3, টাকি মাছ। এই মাছ কখনো কখনো খুব ভাব দেখাতে বা হেডম দেখাতে আর কি ডাঙায় ওঠে, কাজেই টাকি মাছ যদি ধরতে হয় তাহলে পানি ছোঁয়ার কোনো দরকার নাই। আর অপশন 4, রাঘব বোয়াল, ওই যে বড় সাইজের বোয়াল, কারণ রাঘব বোয়ালরা পানিতে বাস করে না, তাদেরকে ধরতে পানির ধারে কাছেও যাইতে হয় না। কোনটা? আমার কাছে মনে হয় যে ওই যে লাস্টের যেটা আছে রাঘব বোয়াল আর কি, এই বোয়ালদের ধরতে পানি ছোঁয়ার দরকার নেই। অনেকটা তোমার সাথেও আমি একমত যে পানিতে না নামলেও চলে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, আপনার দিকেই বেশি প্রশ্নটা যাচ্ছে, ঠিক আছে? তো বনে তো আরো অনেক ধরনের প্রাণী আছে, সব রেখে এই মোষ তাড়ানোর কথা বা এই মহিষ তাড়ানোর কথাই কেন বলা হচ্ছে? অপশন 1, বনে বাঘ ভাল্লুক থাকে, সেগুলো তাড়াতে গেলে নিজেই সাবার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেজন্য ওগুলা তাড়াতে কেউ যায় না। অপশন 2, মোষ একটা নিরীহ প্রাণী, একে তাড়া করতে সুবিধা, উল্টা গুতা মারতে খুব একটা আসে না। অপশন 3, হরিণকে তাড়া করে লাভ নেই, চোখের পলকে ওরা পগার পার হয়ে যায়। বানর তাড়া করলে নাগাল পাওয়া যায় না, গাছে উঠে যায়। মোষ বেশি জোরে দৌড়াতে পারে না, গাছে উঠতে পারে না, ওকে তাড়িয়ে আরামও পাওয়া যায়। আর অপশন 4, তাড়া করে মোষকে ধরে ফেলতে পারলে ওর দুধও খাওয়া যায়, জবাই করে মাংসও খাওয়া যায়, সেজন্য অন্য সব প্রাণী বাদ দিয়ে মোষ তাড়ানোর কথাই শুধু বলা হয়েছে। কোনটা? আমি মনে করব অপশন 2। অপশন 2, মোষ একটা নিরীহ প্রাণী, একে তাড়া করতে সুবিধা, উল্টা গুতাও মারতে আসে না। এটা কিন্তু খারাপ না। আচ্ছা, আপনার ক্ষেত্রে অপশন 2। ভালো একটা অনুষ্ঠান হলো, ভালো লাগছে, লেগেছে ইনফ্যাক্ট পুরো। কে তুমি? আমি আসলে জায়েদ খান স্যারের সাথে দেখা করতে এসেছি। তুমি কে আগে সেটা বলো। তুমি আসলে কি করে, এখানে ঢুকলে কি করে শুটিং এর মধ্যে? বুঝলাম না তো, কে তুমি, কি চাও? আসলে আমি শিল্পী সমিতির অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে 1 মিনিট, সেটা তো তুমি পরে শিল্পী সমিতির অফিসে কেন গেছো, কি গেছো? এই 1 মিনিট, কে? এই শবন, এই এদিকে আস। কে ও? ওই শুটিং এর মাঝখানে আমাদের পারমিশন ছাড়া ঢুকে যায়। আর ইয়ে কোথায়? গেটে কে ছিল? গেটে কে ছিল? গেটে তো বাচ্চু ছিল। বাচ্চু ভাই কই? বাচ্চু ভাই, এই তো বাচ্চু ভাই। এই বাচ্চু ভাই এদিকে আসেন। কেলো, কিভাবে ঢুকলো কি করে এই মেয়ে? ম্যাডাম তো বলো যে শিল্পী সমিতি থেকে আসলো, বলো তো স্যারের সাথে একটু দেখা। দাঁড়াও 1 মিনিট, কোনো কিছু হবে না। এই ক্যামেরা অফ, ক্যামেরা অফ, ক্যামেরা অফ। আঙ্কেল আপনি অফ করেন, শুটিং অফ এখন, শুটিং অফ। ঠিক আছে দেবাশিস, চালায় যাও, অসুবিধা নাই। দেখি ও কি বলতে চায়, দেখি। ওকে, কন্টিনিউ, ক্যারি অন, ক্যারি অন। আসলে আমি শিল্পী সমিতির অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে আপনি এটিএন এর ফ্লোরে শুটিং করছেন। তো আসলে আমি নিজেকে সংবরণ করতে পারিনি, অনেক দিন ধরে আপনার সাথে খুব দেখা করার ইচ্ছে ছিল, সেই জন্যই আমি আসলে এখানে মরিয়া হয়ে ছুটে চলে এসেছি। কি ব্যাপারে বলেন তো? আসলে আমি পেপারে দেখতে পেলাম যে আপনি নাকি নতুন মুভির জন্য নায়িকা খুঁজছেন, তো সেজন্যই আসলে এখানে আপনার সাথে দেখা করতে আসা। ও, দ্যাট মিন্স আপনি আসলে অভিনয় করার জন্য এসেছেন? জি। ছবিতে অভিনয় করতে চান? জি। ভেরি গুড। আচ্ছা, আপনি অভিনয়ের কি কোনো এক্সপেরিয়েন্স আছে, পূর্ব এক্সপেরিয়েন্স? আসলে আমি ছোট পর্দাতে অভিনয় করেছি, বিভিন্ন সময়ে নাটক বা শর্ট ফিল্মগুলোতে অভিনয় করেছি, কিন্তু আসলে ফিল্মে অভিনয় করার ইচ্ছা রয়েছে, সেজন্য আসলে যখন দেখতে পেলাম যে আপনি নায়িকা খুঁজছেন। ভেরি গুড, কাজের জন্য আপনার ডেডিকেশন আছে, বোঝা যায় না? একটা কিছু তো আমাদেরকে দেখাতে হবে যে কারণে তোমাকে আমরা ভাববো তোমাকে নিয়ে। হ্যাঁ, কি পারো তুমি? বেসিক্যালি আমি টুকটাক তো বললাম অভিনয় করছি, দেখাও একটু। আর সাথে আমি নাচের উপরও তালিম নিয়েছি। এটা ডায়লগ বলেন আপনার পছন্দের, যে কোনো একটা সিনেমার ডায়লগ। রাইট। আচ্ছা, প্রথমে আমি একটু আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী যে এইভাবে আসলে হুট করে ঢুকে পড়েছি। ঠিক আছে, ক্ষমা করে দেওয়া হলো, এখন বলো। আচ্ছা, তো আমি আমার খুব প্রিয় একটা বাংলা সিনেমার একটা ছোট্ট ক্লিপ থেকে আমি একটু কিছু দেখাতে চাচ্ছি। শাবনূর এবং সালমান শাহ স্যারের অভিনীত আনন্দ রসুল সিনেমার কিছু ডায়লগ। আচ্ছা, ঠিক আছে।
কইলেন? আপনি আমার চোর কইলেন? এই যে আপনি কি মনে করেন নিজেরে, আমি কি আপনার ভয় পাই? শোনেন, আমার নাম দোলা না, আমার নাম দুলি। তখন নায়ক বলে যে কিন্তু আমি তোমাকে দোলা বলেই ডাকবো। তখন নায়িকা বলে আমি তোমার দোলা বলেই ডাকবো। আপনি কি পাগল নাকি আপনার মাথার সমস্যা আছে? ঠিক আছে, মোটামুটি আছে, নতুন মুখস্থ রেখেছে, মুখস্থ রেখেছে, চেষ্টা করেছে। তো আর কি একটা বলছিলে তুমি, নাচ পারো? নাচ, জি নাচ তো দেখতে চাই সেটাই একটু। একটা নাচ, ওই যে ম্যাডাম নাচ দেখতে চায়, এখন কি হবে? বিচারক বসে আছে। আমি অবশ্য জায়েদ খান স্যারের একটা মুভির একটা গান তুমি নিজের সাথে করে প্রিপারেশন নিয়ে এসেছি। নিয়ে এসছো আসলে? হ্যাঁ, যেহেতু ওই যে অনেকদিন ধরে খুঁজছি যে ওনার আচ্ছা। সাথে মানে সুযোগ পেলে দেখা করব, আচ্ছা। তো সেই সুবাদে ব্যাগে করেই নিয়ে ঘুরছি গান। আচ্ছা, গান ব্যাগে করে নিয়ে গান ঘুরছে। হ্যাঁ, আচ্ছা যদি, ঠিক আছে, গানও ঘুরছে তোমার সাথে সাথে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এবং রিকোয়েস্ট করব আপনি আমার সাথে যদি বাহ যোগ বাহ দেন। বাহ, এ তো শোনায় সোহাগা, কি বলো? এই মেঘনা সুযোগ আমরা চাইতে- মেঘনা চাইতে বেশি। মেঘনা চাইতে, এটা তো আমরা মিস করতে চাই না। ঠিক আছে স্বপন, দাও পেন ড্রাইভটা দিয়ে দাও। এই সেই পেন ড্রাইভ, এটা নিয়েও ঘুরছে, পেন ড্রাইভ অনেক ঘুরেছে। এবার এটা তুমি চালাও, দেখি ওর পারফর্ম। থ্যাংক ইউ সো মাচ। ভালো, আসলেই বাঁচতেই হবে, কিছু করার নাই আর। ডান্সও করেছে। বাহ, স্বীকৃতি পেয়ে গেছো, হ্যাঁ। সার্টিফিকেটও হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ আচল, অনেক 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 ভালোবাসা এবং অনেক ভালো একটা সময় কাটলো। আশা করি আপনাদেরও ভালো আপনাকে লেগেছে। অনেক বেশি ধন্যবাদ। এবং সবসময় যেটা নরমালি করি যে ইন্টারভিউ, তার থেকে আমি আসলে বলছিলাম পুরো ডিফারেন্ট একটা। আপনার সাথে সময়গুলোই ভালো কাটে, তার মধ্যে এই যারা মানে এই প্রোগ্রামটা একটু আসলে ডিফারেন্ট লাগে। থ্যাংক ইউ, আমরা চেষ্টা করি আপনাদের মনোরঞ্জিত করতে একটু অন্যভাবে, একটু ডিফারেন্টভাবে। এবং যেটা গানের কথা ছিল, তোকে ভালোবাসতে হবে, আসলেই আপনাদেরকে ভালো না বেশি কোনো উপায় নেই। এবং ভালোবাসা নিদর্শন স্বরূপ আমাদের ছোট্ট একটু স্মারক উপহার আছে, একটি অবশ্যই জায়েদ ভাইয়ের জন্য এবং একটি আচলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের আজকের আয়োজন। এর সাথে সাথে আমরা চাই যে আপনাদের সবার মুখে যে হাসিটি এখন লেগে রয়েছে, এই হাসিটি বলবৎ থাকুক সারা জীবনের জন্য। আমরা আবারও ফিরে আসবো আরেকটি নতুন এক্সাইটিং পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবাইকে ভালোবাসবেন, কারণ আপনাদেরকে ভালোবাসতেই হবে। থ্যাংক ইউ।